সুপ্রিয় দর্শক, দ্য ক্যাপিটাল ভয়েস আয়োজিত ডাকসু গসিপের ষষ্ঠ এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজ আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন কবি জসিমউদ্দিন হল ছাত্র দলের প্রচার সম্পাদক শেখ তানুর বাড়ি হামিম ভাই। আপনাকে স্বাগতম এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাই, এই শুরুতেই আমরা একটা প্রশ্ন যাই। ডাকসু তো অলরেডি তফসিল ঘোষণা করা হলো এবং 9 তারিখে ভোট গ্রহণ হবে। আপনি কি পদে লড়তেছেন? আপনি জানেন যে আমরা ছাত্রদলের রাজনীতি করি, আর ছাত্রদলের রাজনীতিতে আসলে আমাদের যারা ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থী আছে প্রত্যেকে বিভিন্ন পদে, সেটা হল হোক অথবা কেন্দ্রীয় সংসদ হোক, তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু আসলে কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা আমাদের ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন, এবং আপনি জানেন যে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে দেশনায়ক জনাব তারেক রহমান আছেন, তো ওনারাই সর্বশেষ সিদ্ধান্তটা নেবেন। আসলে আমার যেহেতু ছাত্রত্ব আছে, আমিও প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এখন দেখা যাক দল আমাদের কোথায় দেয়। ছাত্র দলের আসলে সামগ্রিক অবস্থান কি রকম ক্যাম্পাসে? আসলে আপনি দেখেন যে 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে কিন্তু ছাত্রদল প্রচণ্ড পরিমাণ সংকটময় সময় কাটিয়েছে। আপনি যদি মনে করতে পারেন যে গত 17 বছরে আমাদের প্রচুর পরিমাণ গুম খুনের শিকার হচ্ছে আমাদের ছাত্রদল, এবং সব থেকে নির্যাতিত সংগঠন হিসেবে কিন্তু ছাত্রদল বাংলাদেশে ছাত্র রাজনীতি করত। 5ই আগস্ট পরবর্তী সময়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি হলো আমরা একটি মুক্ত পরিবেশ, একটি গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, যেখানে আসলে ছাত্র রাজনীতিটা, মূল যে ছাত্র রাজনীতি সেটা চর্চা করা যাচ্ছে। আর 5ই আগস্ট পরবর্তী সময়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কিন্তু ছাত্রদলের ব্যাপারে কোনো নেতিবাচক নিউজ আপনারা দেখেননি, যে কোনো ক্যাম্পাসে ছাত্রদলের ভেতর গ্রুপিং অথবা ছাত্রদলের সাথে অন্য ছাত্র সংগঠনের গ্যাঞ্জামের কারণে সেই ক্যাম্পাস ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম কোনো নিউজ কিন্তু নেই। ভাই, আমরা কিছুদিন আগে একটা সংবাদ দেখেছিলাম যে কুয়েটে সাধারণ শিক্ষার্থী যারা ক্যাম্পাস রাজনীতি চায় না, তাদের সঙ্গে ছাত্রদল এবং বহিরাগত কিছু লোকজন বা যুব দলের অনেকেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, তাদেরকে নিয়ে এসে তাদের সঙ্গে একটা সংঘাতের সৃষ্টি হয়। এটা নিয়ে কি বলবেন? আসলে এটা ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থী অথবা তাদের যে একটা একক সংঘর্ষ, বিষয়টা এরকম না। ওইখানে যারা ছাত্র রাজনীতি চর্চা করতে চায় তাদের সাথে যারা ছাত্র রাজনীতি, ক্যাম্পাস রাজনীতি চায় না, তাদের একটি মত বিরোধ ছিল। আপনি জানেন কুয়েট একটি খুলনার একটা খুলনার একটি অঞ্চল ভিত্তিক কিন্তু একটি ক্যাম্পাস, যেখানে সারা বাংলাদেশের মেধাবী ছাত্ররা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন আমরা ঢাকার বাংলাদেশের একটি প্রাণ কেন্দ্র, ওটি কিন্তু প্রাণ কেন্দ্রে নয়। ওইখানে যারা স্থানীয় যারা আছে, ওই যে আপনার যা মত বিরোধ ছিল, সেই মত বিরোধে একটি পর্যায়ে সেখানে আপনার বিভিন্নভাবে একটি ধাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হয়। যারা ছাত্র রাজনীতি চায় না তারা প্রথম ধাওয়া দেয়। আপনার ভিডিও ফুটেজগুলো দেখলে দেখবেন যে ছাত্র রাজনীতি যারা চায় তাদেরকে ধাওয়া দেয়। এই ধাওয়া দিলে যারা ছাত্র রাজনীতি চায় তারা ওইখানে স্থানীয় দোকানগুলোতে আশ্রয় নেয়, কিন্তু যারা রাজনীতি চায় না তারা যখন যারা আশ্রয় নিতে চায় তাদের উপর হামলা করতে চায়, সেই সময় তাদের ওই দোকানদার, স্থানীয় যারা দোকানদার আছে তাদের সাথে একটু সংঘাত বেঁধে যায়। এখন ওইখানে যারা দোকানদার তারা তো স্থানীয়, সুতরাং তাদের উপর যখন হামলা হয়েছে তখন এখানে স্থানীয় যারা নাগরিক আছে তারাও এই সংঘাতে জড়িয়ে পড়েছিল। সেখানে আপনি দেখেছেন, আপনি বললেন যে যুব দলের একজনের কথা, তিনি কিন্তু এখানে যুব দলের সংগঠনের জায়গা থেকে যায়নি, কারণ সাংগঠনিকভাবে তো যুব দলের এখানে কোনো কাজ নেই। তিনি কিন্তু যিনি আপনি যার কথা বললেন তার নাম মাহবুব, তাকে পরবর্তীতে বহিষ্কার করা হয়েছিল যুবদল থেকে। তার যুবদলের পদ ছিল ঠিকই, কিন্তু যদি ওইখানে যুবদল অংশগ্রহণ করতো তাহলে তো ওখানে যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক দেখা যেত। তারা কেউ কিন্তু ছিল না, অথবা যুবদলের কোনো মেম্বারও ছিল না, শুধুমাত্র উনি ওইখানে স্থানীয় হিসেবে গিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তার 2 মাস পরে, এই যে গত কিছুদিন আগে, কিন্তু তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত একটা অফ দ্য রেকর্ড একটা কথা শুনছিলাম যে হয়তো বা বানচাল করার জন্য, তফসিল ঘোষণাকে বানচাল করার জন্য ছাত্রদল কমিটি ঘোষণা করবে, এখান থেকে একটা ঝামেলা সংঘাত কোনো একটা কিছু সৃষ্টি করে তফসিল ঘোষণাকে বানচাল করবে। পরবর্তীতে দেখা যায় তা হয় না। এই যে কথাগুলো ছড়াচ্ছে, এগুলো আসলে কেন হচ্ছে? এগুলোকে আপনি কিভাবে দেখবেন? আসলে ছাত্রদল একটি বৃহৎ ছাত্র সংগঠন, সুতরাং এখন আপনারা দেখছেন বিভিন্ন ছাত্র সংগঠন তৈরি হয়েছে, যারা নতুন ছাত্র সংগঠন। তারা জানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত জনপ্রিয় একটি ছাত্র সংগঠন, সুতরাং তাদের জনপ্রিয়তার প্রতি তো ঈর্ষান্বিত একটা ব্যাপার আছেই। হল কমিটি আর তফসিলকে আপনি মুখোমুখি দাঁড় করাতে পারেন না। তফসিল হলো নির্বাচনের ভিতর ঢুকে যাওয়া, একটা নির্বাচন কেন্দ্রিকতা, এবং হল কমিটি হলো সাংগঠনিক কাঠামো। সুতরাং এই দুইটা একে অপরের কিন্তু বিপরীতমুখী নয়, বরং আমরা তো পজিটিভভাবে দেখি যে হল কমিটির মাধ্যমে আমাদের যারা ছাত্রদল করে, আমরা তো প্রকাশ্যে রাজনীতি করি, তো আমাদের যারা ছাত্র নেতারা আছে তারা আরও সুপরিচিত হওয়ার সুযোগ পাবে। সুতরাং হল কমিটি যদি আমাদের তফসিলের আগের দিন আমরা দিতামও, সেটি এই ডাকসুতে একটি পজিটিভ রেজাল্টের আশায় আমরা দিতাম। কারণ ছাত্রদল, এই যে আপনার ডাকসু ছাত্রদলের প্রাণের দাবি,
গত 5ই আগস্টের পর থেকে যখন ডাকসুর দাবি উঠেছে, ছাত্রদলও কিন্তু ডাকসুর দাবি তুলেছে এবং ক্যাম্পাস প্রশাসন যতবার ছাত্রদলকে আহ্বান জানিয়েছে ডাকসু কেন্দ্রিক কোনো মিটিংয়ে, ছাত্রদল কিন্তু তত দ্রুত রেসপন্স করেছে। মিটিং এ গেলেও সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা কথা ছিল, বা আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকের অনেক গ্রুপে দেখি লেখালেখি করে অনেকেই, যে আসলে সামহাউ ছাত্রদল চাচ্ছে ডাকসুটা পিছায় যায়। সবগুলো আপনার মিটিং এ তারা থাকছে, কথা বলছে, ঠিক আছে, বা মিডিয়ার সামনেও কথা বলছে যে তারা চায়, বাট তারপর কেন জানি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই ভাইবটা ছিল যে ছাত্রদল চাচ্ছে না ডাকসুরা দ্রুত হোক, বা তারা চাচ্ছে নির্বাচনের পর হোক। এই বিষয়ে আপনি কি বলবেন? ছাত্রদল তো এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বক্তব্যে কিন্তু এ ধরনের কথা বলেনি। আপনি বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি দেখেন বর্তমানে 5ই আগস্ট পরবর্তী সময়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। যেমন কালকে একদিন আমরা একটা বিষয় দেখলাম, বিএনপি করলে নাকি সে, ছাত্রদল করলে বিসিএস এ সে পাশ করতে পারবে, এই ধরনের একটি প্রোপাগান্ডাও কিন্তু ছড়ানো হয়েছে। ঠিক একইভাবে ছাত্রদল যেখানে প্রত্যেকটা মিটিংয়ে যাচ্ছে এবং ডাকসুর ব্যাপারে পজিটিভ কথা বলছে, সেখানে ছাত্রদলের মানে ছাত্রদল ডাকসু করবে এর পক্ষে 1001টা যুক্তি আছে। ছাত্রদল কেন ডাকসু চাইবে না? ছাত্রদল তো গণতান্ত্রিক শক্তির পক্ষের দল। ছাত্রদল তো গণতান্ত্রিকতা প্রতিষ্ঠার জন্য গত 17 বছর কষ্ট করেছে। আর ডাকসু গণতান্ত্রিকতার একটি কথোপকথন। ছাত্রদল গণতান্ত্রিকতার সকল কথোপকথনকে স্বাগতম জানায়, সুতরাং ছাত্রদল অবশ্যই চায় ডাকসুর সময় মতন হোক। আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি, এই 5 আগস্টের পর জুলাইকে কেন্দ্র করে অনেক রকম অনেকেই একটা নতুন করে রাজনীতির একটা ধারা নিয়ে আসছে, যা আমরা আগে দেখতাম যে 71-এর চেতনাকে বিক্রি করে হতো। আমার প্রশ্নটি ছিল আসলে অনেক সংগঠন তারা আসলে সেই চেতনাটাকে পুঁজি করে দেখা যাচ্ছে রাজনীতিতে সক্রিয় হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আপনি আসলে কি বলবেন? এখানে তো আসলে অনেক দলের সাধারণ মানুষের সবারই সম্পৃক্ততা ছিল, বাট সেটাকে পুঁজি করে নতুন করে ডাকসু কেন্দ্রিক বলেন বা ছাত্র রাজনীতি রান করা বলেন, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমরা 24 আগস্টের পরবর্তী সময়ে দেখেছি প্রত্যেকটা ক্যাম্পাসে অনেকেই যারা ওই আন্দোলনে সম্পৃক্ত ছিল, সামনের সারিতে ছিল, তারা ক্যাম্পাস রাজনীতি নিষিদ্ধের পক্ষে মিছিল করেছিল। কিন্তু সময় যত গড়িয়েছে আমরা দেখেছি তারাই বিভিন্ন সময় ছাত্র রাজনীতির ধারক ও বাহক হয়েছে, অনেক সময় নিজেরাই দল করে বসেছে। অর্থাৎ সেই সময় কিন্তু তারা একটা উদ্ভূত পরিস্থিতিতে একটি ধোঁয়াশা সৃষ্টি করেছিল। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে, আমরা পূর্বে দেখেছি 71কে পুঁজি করে, 71কে বেচে বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিজমে জন্ম দিয়েছিল। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই 24কে পুঁজি করে, 24-এ যখন গণ অভ্যুত্থান হয়েছে তখন সকল ছাত্র রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো এবং বাংলাদেশের মানুষ কিন্তু একটি ব্যানারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল আন্দোলন সংগ্রাম করেছিল। কিন্তু এই আন্দোলন কিন্তু 5ই আগস্টের পর আমরা যখন লক্ষ্যে পৌঁছে গিয়েছি, তারপরে দেখেছি বিভক্ত হয়েছে বহুধারায়, এবং বহুধারায় বিভক্ত আমরা দেখছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেকে ছাত্র রাজনীতি করার চেষ্টা করেছে, অনেকে তাদের সমন্বয়ক পরিচয় দিয়ে কোটি কোটি টাকা চাঁদা বাণিজ্য করছে, এবং সর্বশেষ আমরা দেখতে পেলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বশেষ বিলুপ্ত করা হয়েছে সারা বাংলাদেশে। অর্থাৎ এই যে আপনার কোনো একটি চেতনাকে পুঁজি করে যে রাজনীতি, এই রাজনীতি কখনোই কিন্তু জাতির জন্য ভালো কিছু বয়ে আনছে না। সেটা আপনি 71-এ পুঁজি হচ্ছে আওয়ামী লীগকে বলেন, অথবা এই 24কে পুঁজি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলেন। আচ্ছা, আমরা 1990-এর ডাকসুর পর দেখা গেছে 91 সালে, 91 থেকে ডাকসু আর হয়নি। সে সময় আসলে ক্যাম্পাসে সব থেকে সক্রিয় ছিল ছাত্রদল। আমরা এই 25-এর ডাকসুর পরে যদি ছাত্রদলকে আবার দেখি, তারা কি 26 সালে আবার ডাকসু বন্ধ করে দেবে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো এইবার যখন সংস্কার প্রস্তাবনা দিচ্ছে সেখানেও বলেছে যে আমরা চাই প্রতি বছর নির্ধারিত সময়ে ডাকসু হোক। আবার এইটার উল্টো পিঠেও একটি কথা আছে যে আসলে একটি ডাকসু নির্বাচন হচ্ছে, কিছু নির্বাচিত প্রতিনিধি আমরা পাচ্ছি, এক বছর তারা আসলে ক্যাম্পাসে কি পরিবর্তন আনতে পারে, ডাকসুর মেয়াদকাল কত বছর হবে, এইটা নিয়েও কিন্তু একটি প্রশ্ন এইবার আপনার সংস্কার প্রস্তাবনায় বিভিন্ন ছাত্র সংগঠন করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই প্রস্তাবনাগুলোতে খুব বেশি জোর দেয়নি। আমরা লিখিত আকারে বা অনেক কিছুই তো আমাদের লেখা থাকে, সংবিধানে থাকে, বাট দেখা যায় তারপরে হয় না। যেমন আমি একটু আগেই আপনাকে যে প্রশ্নটি করলাম, আমাদের লেখা ছিল প্রতি বছরই হবে, কিন্তু 90 হওয়ার পর 91 ছাত্রদলের কারণে হয়নি। এই জিনিসটা কি রিপিটেশন ঘটবে? আসলে 91 ছাত্র দলের জন্য এটা ভুল। এটা আপনি জানেন, ডাকসু কিন্তু কোন একটি ছাত্র সংগঠনের চাওয়ার মাধ্যমে হয় না। ডাকসু ইনফ্লুয়েন্সটা তো থাকে। ডাকসু একটি জাতীয় ব্যাপার, একটি জাতীয় ইস্যু। আপনি দেখবেন এইবার যে ডাকসু হচ্ছে, এই ডাকসুর তফসিল ঘোষণার আগে একটি মিটিং হয়েছিল। সেই মিটিং এর পূর্বে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, বর্তমান যে সরকার প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা, তার সাথে ডাকসুর ব্যাপারে দেখা করে এসেছে। তিনি তো ছাত্র দলের সভাপতির সাথে দেখা করতে চাননি, তিনি তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করতে চাননি। অর্থাৎ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে
তাদের সাথে এইখানে তাদের একটি ইনফ্লুয়েন্স থাকে। আমরা একটা জিনিস দেখি যে আসলে ডাকসু বা যে কোনো নির্বাচন করতে টাকার একটা ঝনঝনাই লাগে। টাকা পয়সা ছাড়া আসলে কোনো নির্বাচন থেকে বের হয়ে আসা যায় না। এই যে টাকার যে ছড়াছড়ির কথাটা সবাই বলে বা ফিল করে, এটা আসলে কেন? আপনার কাছে কি মনে হয় যে আসলে ডাকসুতে টাকা পয়সা কি খুব জরুরি? আসলে এটা 5 আগস্টের পরবর্তী সময় আমরা দেখেছি ক্যাম্পাসে বিভিন্ন ওয়েলফেয়ার এবং ওয়েলফেয়ার টাইপ পলিটিক্স, এনজিও টাইপ পলিটিক্সের আবির্ভাব ঘটেছে। আমরা দেখতে পেয়েছি আসলে ছাত্র সংগঠনগুলোর উচিত ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কণ্ঠস্বর উচ্চারিত করা, ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কথা বলা। কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্ররা যখন যে দাবি করেছে, কিছু কিছু ছাত্র সংগঠন সেগুলো নিয়ে হাজির হয়েছে। কিন্তু ছাত্র সংগঠনের মূল স্পিরিট কি? আপনি রাহান, আপনার হলের যে সমস্যা, আপনার হলে পানি খাওয়ার সমস্যা, আমি ছাত্রনেতা হিসেবে কি করতে পারি? আমিও তো ছাত্র, আমার তো আলাদা ইনকাম নেই। আমার ছাত্রনেতা হিসেবে কাজ হবে আপনাদেরকে সাথে নিয়ে হল প্রশাসনকে একটি জবাবদিহিতা করা এবং জোর প্রদান করা যে স্যার আমাদের হলে এটা সংকট আছে, আপনি হল প্রশাসন থেকে এটা নিশ্চিত করুন। সেই বিষয়ে আমরা তাকে ফোর্স করতে পারি, তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে পারি, যেটা ছাত্র আন্দোলনের কাজ, ছাত্র রাজনীতির কাজ। কিন্তু আপনি রাহান, আপনি পানি খেতে পারতেছেন না আর আমি একটা ফিল্টার নিয়ে উপস্থিত হলাম, এটা কিন্তু ছাত্র রাজনীতি না। ছাত্র রাজনীতির এই যে মূল স্পিরিট, এই স্পিরিট থেকে কিন্তু আমরা অনেক দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরে যাচ্ছে। আপনি মনে আছে কিনা এইবার রোজার মাসে ইফতারে তো আমার একদিন ব্যাপক মন খারাপ হলো, আমি দেখলাম যে ইনসাফ নামে একটি সংগঠন, যেটা ক্যাম্পাসের ছেলেরা বলছে শিবিরের পক্ষ থেকে একটি ইফতার বিতরণ কর্মসূচি করে। আমি তাদের এই গণ ইফতার কর্মসূচিকে স্বাগতম জানাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি একজন টার্কিশ একজন মানুষ এনে তার হাতে একটি টাকার বান্ডিল ধরিয়ে দিয়েছে। এবং আমি একদিন ওই দিন বিকালে যাচ্ছি, আমি দেখলাম যে সূর্য সেনল ক্যাফেটেরিয়া থেকে মুজিব হলের ভিতর পর্যন্ত ছেলেদের লাইন ঢুকে গেছে এবং প্রত্যেকে হাত পেতে টাকা নিচ্ছে। এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্পিরিট? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিকে মানুষ তাকিয়ে থাকে। আমার ওই দিন যারা ওখানে ছিল, আমার তাদের কাছে প্রশ্ন, আপনার কি একবার মনে হলো না এই টাকাটা কেন দিচ্ছে, এই টাকাটার উৎস কি? এটা তো একজন মানুষ হিসেবে আমার বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। একটা মানুষ আমাকে টাকা দিচ্ছে, কেন দিচ্ছে, তার টাকার উৎস কি? আরো একটি বাইরের দেশের মানুষ হিসেবে দাঁড়িয়ে আছে। তো এই ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স এবং ওয়েলফেয়ার থেকে বড় কথা এনজিও টাইপ পলিটিক্স, এনজিও টাইপ পলিটিক্সের মাধ্যমে আমাদের কিন্তু একটা মাইন্ড ডাইভার্সন করা হয়েছে। ডাকসুকে কেন্দ্র করে আপনার পরিকল্পনা কি, বা আপনি সাধারণ শিক্ষার্থীদের জন্য কি বলতে চান? আসলে দেখেন, ডাকসু নির্বাচনে আমাদের যাদের ভোট আছে, এই ভোটটা অত্যন্ত মূল্যবান। কেননা আমার ভোটের মাধ্যমে বাংলাদেশের আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেতৃত্ব নির্বাচিত হবে, যিনি আগামী দিনে বাংলাদেশকেও নেতৃত্ব দিতে পারেন। শুধু আমাদের এই ভোটটি যেন নষ্ট না হয়। আমরা এমন একটি ভোট দিলাম, ধরেন গণতান্ত্রিকতার কিন্তু কিছু গণতান্ত্রিক পদ্ধতির অনেক কি বলবো, অনেক বিরুদ্ধচারণ আছে কিছু ক্ষেত্রে। যেমন আমি ধরেন, আপনি রাহান, আপনি একটি নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আপনাকে আমি একটি ভোট দিলাম, কিন্তু আমার ভোটটি নষ্ট হলো। কিভাবে নষ্ট হলো? যে আপনার সাথে ব্যক্তি সম্পর্কের কারণে আমি ভোট দিলাম, কিন্তু জাতীয় স্বার্থ আমি দেখলাম না। আমি যদি দেখতে পাই যে আমি কাকে নির্বাচিত করব, যেহেতু 5ই আগস্টের পরবর্তী সময় ডাকসুর কথোপকথন উঠেছে, পূর্বে কিন্তু ডাকসু কেউ চেয়েছিল না, ছাত্রলীগ আমলে কেউ চেয়েছিল, ডাকসু চায়নি। 5ই আগস্টের পরবর্তী সময় যেহেতু উঠেছে, সুতরাং আমরা এই ডাকসুর মাধ্যমে সেই সকল নেতৃত্ব আমাদের নির্বাচিত করতে হবে যারা 5ই আগস্টের পূর্বে এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে রাজপথে অবস্থান নিয়েছিল। আমি আপনারা যেহেতু আমাকে ডাকছেন, দ্য ক্যাপিটাল ভয়েসকেও ধন্যবাদ যে আপনাদের দ্য ক্যাপিটাল ভয়েসের মাধ্যমে সাধারণ শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কাছে আমার কথা পৌঁছে দেয়। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।